নমস্কার। নতুন বছরের শুরুতে অর্থাৎ প্রথম দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রীর সমীপেশুতে অংশ নেন বা সমীপেশুতে উপস্থিত থেকে এ রাজ্যের মানুষের কাছে সরকারের কাজকর্ম বা সরকার যে উদ্যোগ নিয়ে কাজ করছে তার খানিকটা প্রতিফলন দেখিয়েছেন কিংবা তুলে ধরেছেন। যদিও অনুষ্ঠানটি বা আয়োজনটি বরাবরই মুখ্যমন্ত্রী করে থাকেন, মুখ্যমন্ত্রী সমীপেশু, এবং সেই সমীপেশুতে আসা লোকজন উপকৃত হয়েছেন বিগত দিনে এবং নিশ্চয়ই গতকালকেও হয়েছেন। 1 জানুয়ারির যারা এসছেন তারা এবং আগামী দিনে যারা আসবেন, নিয়মিত যেভাবে যে নিয়মে এই অনুষ্ঠানটি বা মুখ্যমন্ত্রী কথা বলেন তাদের সঙ্গে, যারা আসেন মুখ্যমন্ত্রীর কাছে অর্থাৎ সরকারের কাছে, তাদের সমস্যাগুলো শুনেন, তাদের বিষয়গুলো সম্পর্কে জানেন, তৎক্ষণাৎ কখনো কখনো সমস্যার সমাধান করতে পারেন, কখনো করতে পারেন না, বিষয়টা নিয়ে আলোচনা থাকে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবার সুযোগ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে উদ্যোগ সরাসরি মুখ্যমন্ত্রী করেন, সেটা রাজ্যে হোক কিংবা বহিরাজ্যে হোক। সংখ্যাটা কত বা কতজন পেয়েছেন তার হিসাব নিকাশ নয়। আমি এই কারণে বলছি যে রাজ্যে গত বেশ কয়েকদিন ধরে শাসক এবং বিরোধী, বলতে পারেন শাসক দল সরকার, তার সঙ্গে বিরোধীদের একটা তর্ক, যুদ্ধ বিতর্ক চলছে। রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার, বিকশিত ত্রিপুরার ভাবনা, সুশাসন, তার সঙ্গে বিরোধীদের অনেক বক্তব্য রয়েছে। আমরা আজ রাজ্যের মুখ্যমন্ত্রীর কয়েকটি বক্তব্য আপনাদের কাছে তুলে ধরব। আপনারা অনেকেই সেই বক্তব্যগুলো আমাদের মাধ্যম থেকে শুনেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী গতকাল 1 জানুয়ারি বা 1 জানুয়ারি তার সরকারি আবাসে বা বাংলোতে মুখ্যমন্ত্রী সমীপেশুতে থেকে অনেকের পাশে দাঁড়িয়েছেন সরকারের প্রধান হিসাবে এবং আজ বেশ কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ করেছে বা বেশ কয়েকটি কর্মসূচিতে উদ্বুদ্ধ বা প্রধান অতিথি ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানটি কি, অনুষ্ঠানটি কেনই বা তিনি করতেন, অনুষ্ঠানে কেনই বা গেলেন, অনুষ্ঠানের আয়োজনই বা কেন করা হল, এ নিয়ে আজকের অনুষ্ঠানের কথা নয়। আমরা অনুষ্ঠান থেকে কয়েকটি বিষয় মুখ্যমন্ত্রীর বক্তব্য হিসাবে তুলে ধরতে চাই এই আয়োজনে, আপনাদের সকলের প্রতিক্রিয়া জানব। ডাবল ইঞ্জিনের সরকার কি কাজ করেছে বিগত দিনগুলোতে এবং ডাক্তার সাহার শাসনামলে বা বিজেপির শাসনামলে কি কি কাজ হয়েছে, মূলত সেদিক থেকে বিকশিত ত্রিপুরার বার্তা মুখ্যমন্ত্রী দিয়েছেন। এখন সেই রাজ্যের নাগরিক হিসাবে বা এ রাজ্যের নাগরিক হিসাবে আপনার প্রতিক্রিয়া, আপনার ভাবনা আমরা এই অনুষ্ঠান থেকে জানব। সে সঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য আমরা শুনব। মুখ্যমন্ত্রী তিনটি কর্মসূচি বা অনুষ্ঠান বা আয়োজনে অংশগ্রহণ করে কার্যত রাজ্য এবং কেন্দ্র সরকারের উন্নয়নমূলক কাজকর্ম তুলে ধরেছেন বা উন্নয়নমূলক কাজকর্মের ব্যাখ্যা দিয়েছেন। এক নজরে যদি বলা যায়, মুখ্যমন্ত্রী আজ বলে দিয়েছেন বা মুখ্যমন্ত্রী বুঝিয়েছেন যে রাজ্যে ডাবল ইঞ্জিন অর্থাৎ কেন্দ্রে বিজেপি পরিচালিত সরকার, রাজ্য বিজেপি পরিচালিত সরকার, ঠিক এই সময়ের মধ্যে ডাবল ইঞ্জিনের সরকার শাসন আমলে কি কি পেল রাজ্য, বাড়তি কি কি সুবিধা পেলেন রাজ্যবাসী। হয়তো আমার এই কথাগুলোর সঙ্গে অনেকে বলবেন যে আমি একমত নই। আমি নিশ্চিত করে বলছি আপনি একমত থাকতেও পারেন, নাও থাকতে পারেন। আমি এতটুকু বলি যে কথাগুলো আমি বলছি, এই কথাগুলো আমার কথা নয় বা আমাদের মাধ্যম থেকে কোনো প্রচার করার মতন বিষয়বস্তু নয়। কথাগুলো সরকারের মুখ হিসাবে বলতে পারেন, সরকার প্রধান হিসাবে রাজ্যের মুখ্যমন্ত্রী বিষয়গুলো উত্থাপন করেছেন। আমরা সেদিক থেকে কথাগুলো বলছি। আপনি বিকশিত ত্রিপুরা সম্পর্কে আপনার কি অভিজ্ঞতা? এ রাজ্য ডাবল ইঞ্জিনের সরকারের আমলে কি বাড়তি সুবিধা পেয়েছে? আপনি কি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে একমত? আপনি কি মনে করেন যে এ সময় রাজ্য আরো বিশাল কিছু পেত ডাবল ইঞ্জিনের সরকারে? এমন থাকবে। আমরা সমস্যার কথা বলছি না, চাহিদার কথা বলছি না। অনেকে চাহিদার কথা বলবেন, সমস্যার কথা বলবেন, সেটা হোক ভিন্ন বিষয়। আমরা মুখ্যমন্ত্রীর কয়েকটি অনুষ্ঠানের কিছু বক্তব্যের অংশ আপনাদের কাছে তুলে ধরছি, যেখানে সরকারের সাফল্যের কথা, বিকশিত ত্রিপুরার ভাবনার কথা মুখ্যমন্ত্রী বলেছেন। আপনাদের প্রত্যেকের কথা আমরা শুনবো, আপনারা কথা বলবেন। অনুরোধ কম সময়ের মধ্যে মূল বক্তব্য উপস্থাপন করবেন।
রেখাপাত করে সেটা কিন্তু কখনো ভুলে না মানুষ। বই পড়ে ঠিক আছে, বই তো পড়তেই হবে এবং শিক্ষা অর্জন করতেই হবে, কিন্তু জীবন সংগ্রামে এবং চলা ক্ষেত্রে যে মনের ভিতর যে রেখাপাত করে ভালো জিনিসটা গ্রহণ করা, সেটা কিন্তু এই বয়সেই হয়। আমরা এখন সরকারে আছি, এই স্কুলের যে ঐতিহ্য এবং সুনামকে যাতে আরো সামনের দিকে সেটা অক্ষুণ্ণ থাকে, তার জন্য আমরা তো চেষ্টা করবই। আমি গত 2 বছর ধরে এই স্কুলে আমি আসছি, এখানকার ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে আমাকে বলা হয়েছিল। আমি কথা দিয়েছিলাম যে এইভাবে চলে না, একটা স্কুল কিভাবে চলবে। শেষ পর্যন্ত আমি কথা বললাম, ফিনান্স মিনিস্টার আপনাদেরই লোক, ওনার সাথে কথা বললাম, বলার পরে আমরা আমাদের সরকারের তরফ থেকে চেষ্টা করলাম এবং এখানে ইনফ্রাস্ট্রাকচার যা যা দরকার আমরা যা যা দেওয়ার আমরা দিচ্ছি এবং আগামী দিনে আমরা দেব, সে আশা আমরা করছি। 2020-এ এই ন্যাশনাল এডুকেশন পলিসি সেটা পার্লামেন্টে পাস হয়েছে এবং আমরা ত্রিপুরা সরকার এই ধরনের বিভিন্ন শিক্ষা সংক্রান্ত যে নীতি ও তার যে কর্মসূচি, সেটা যাতে প্রকৃত অর্থে যাতে ইমপ্লিমেন্টেশন হয়, তার দিকে আমরা কাজ করছি। খালি বলা তা নয়, প্রতিদিন আমাদের রিভিউ মিটিং হয়, কোথায় কি হচ্ছে, টিঙ্কারিং ল্যাব ঠিকভাবে চলছে কিনা, কোথাও স্মার্ট ক্লাসের লাগালাম আর স্মার্ট ক্লাসের কাজ হচ্ছে না, সেটা চলবে না। আমরা জানি টিচারের একটা বিরাট সমস্যা আছে, সেখানে আমরা এর মধ্যেও আমি সেক্রেটারি মহোদয়ের সাথে কথা বলেছি, আমার ফিনান্স মিনিস্টারের সাথে কথা বলেছি, কারণ একটা বিরাট গ্যাপ আমাদের ত্রিপুরাতে এখন শিক্ষক একটা গ্যাপ চলছে। বিভিন্ন জায়গা থেকে বলছেন যে শিক্ষক দিতে হবে, অনেক জায়গায় হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের অভাব আছে। তো আমি নিশ্চিত যে আগামী দিনে আমরাও যেহেতু স্বচ্ছতার সাথে আমরা কাজ করছি, সেগুলো আমরা উই ক্যান ওভারকাম। এখানে আরেকটা বিষয় আমরা জোর দিচ্ছি যে গুণগত শিক্ষা এবং শিক্ষণ যে প্রক্রিয়া, সেটাকে যাতে আরো বেটার থেকে বেস্ট করা যায়, সেই বিষয়ে আমরা কিন্তু কাজ করছি। বিশেষ করে যারা দরিদ্র, অবহেলিত জনজাতি, মহিলা ও সংখ্যালঘু সম্প্রদায়ের যারা ছেলেমেয়েরা আছেন, তাদেরকে যাতে শিক্ষা ব্যবস্থায় তাদের সুযোগ পায়, সেই ব্যবস্থা আমাদের এই সরকার বারবার কাজ করে যাচ্ছে। ছাত্রছাত্রীদের যারা যোগ্য স্টুডেন্টরা আছেন, তাদেরকে স্কলারশিপ দেওয়া, ঋণ ইত্যাদির মাধ্যমে আর্থিক সাহায্য আমরা কিন্তু করে যাচ্ছি। জাতীয় শিক্ষানীতি আমাদের অবশ্যই করতে হবে। আগে একটা ছিল, এখানে আমাদের সময়ে ত্রিপুরাতে কোনো ইউনিভার্সিটি ছিল না, আর কোনো বোর্ডও ছিল না। আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের স্টুডেন্ট আমরা, এবং ক্যালকাটা ইউনিভার্সিটির। আজকে এখানে আমাদের 6টা মতো প্রায় প্রাইভেট ইউনিভার্সিটি এসে গেছে। আমাদের অ্যাডিশন দিয়েছেন এবং আমি উপস্থিত থেকে এরকম একটা স্কুলে আসতে পেরে আমি সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। একটু আগে নমস্কার, কে আমাদের মাননীয় আমি আমতলা থেকে বলছি। হ্যাঁ, বলুন। আজকে যে আপনাদের টপিকটা ছিল বিকশিত ত্রিপুরা বার্তা মুখ্যমন্ত্রী, কি বলবো দাদা, চাকরি তো নাই। চাকরি কিছুক্ষণ আগে বলছিলেন চাকরি হবে, হবে। আমার 2022 সালে আমার নিজের ছেলে বিধানসভাতে আপনার এই কাগজপত্র জমা নিয়েছিল, কিন্তু এখনো অব্দি ওনারা কোনো ইন্টারভিউ কল করেননি। এটার কারণটা কি জানতে চাই মুখ্যমন্ত্রী মারফতে। কি কারণ? টাকাও ফেরত দেয়নি, প্লাস ইন্টারভিউ ডাকেনি। ওনারা যে বলছেন বারবার এখানে ইন্টারভিউ হবে, এখানে ইন্টারভিউ হবে, এইভাবে কত টাকা লুট করছেন ওনারা। প্রচন্ড টাকা পয়সা লুট করছেন, এগুলো ঠিক না। আগামী দিনও যেভাবে বামফ্রন্ট সরকার গিয়েছে, ওনারাও
করেছেন, কিন্তু ওনারা লাস্ট এই 5 বছর লাস্ট জনজাতি বলছেন, কে বলছেন? প্রদ্যুৎ কিশোর। উনারও বেরি নেই, উনি তো উনার সবকিছু গুছিয়ে নিয়েছেন, উনার বোনের জন্য সবকিছু গুছিয়ে নিয়েছেন। সাধারণ জনজাতিরা আছে এখনো ওনারা মানে 100 ফুট নিচ থেকে জল তুলে খেতে হচ্ছে ওনাদেরকে। তারা বলতে চাই ডাবল ইঞ্জিনের সরকার, এখন হচ্ছে ট্রিপল ইঞ্জিনের সরকার, বিজেপি, আইপিএফটি, ত্রিপুরা। এদের দিয়ে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ওনাদের যে মানে শাখা সংগঠন আছে, ওনারা যে লুটে ফুটে সবকিছু খাচ্ছে, ওনারাই সবকিছু লুটে ফুটে খাচ্ছে। কি বলবো, মানিক সাহা মহোদয়কে বলবো, উনি তো ভালো মানুষ, ঠিক আছে, আপনার আন্ডারে যত সবগুলি আছে এগুলোকে একটু দেখুন, কে কিভাবে চল, কোন এমএলএ, কোন মিনিস্টার, কোন বিজেপি মন্ডল সভাপতি কিভাবে চালাচ্ছে, এগুলো একটু দেখুন। খুব খারাপ অবস্থা ত্রিপুরা রাজ্যের। আত্মহত্যা করতে বাধ্য হবে ত্রিপুরা রাজ্যের মানুষ, না খেয়ে না করে। খুব খারাপ অবস্থা দাদা। আপনার মাধ্যমে আমি মানিক শাহ মহোদয়ের কাছে এতটুকু আবেদন করছি, উনি একটু হলো, উনি তো ভালো আছেন, উনি একটু সব দিক দিয়ে চিন্তা ভাবনা করুন। সব দিকে বলছে, বারবার বিরোধীরা যা বলবে তা কিন্তু দেখার বিষয় আছে। যে কোনো বিরোধীরা বলছে যে আমার একটু দেখার দরকার আছে। নমস্কার, কে বলছে? নমস্কার, রবিভোগ থেকে বলছি। বিকাশিত ত্রিপুরা বার্তা দিল মুখ্যমন্ত্রী ডবল ইঞ্জিনের সরকার। আসলে দেখেন, আজকে যে প্রোগ্রামে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বক্তব্য করেছেন, স্কুলে গিয়েছেন, 2 বছর পর্যন্ত গেল, একটা স্কুলে না গিয়েছে। আর সারা ত্রিপুরা যদি স্কুলে তো রাজ্যের মুখ্যমন্ত্রী যাওয়া সম্ভব না, কারণ ত্রিপুরা রাজ্যের স্কুল তো অনেকটাই বন্ধ হয়ে গেল। বিকাশিত ত্রিপুরা হয়েছে কারণ আমরা দেখলাম 2018 সালের নির্বাচনের আসার পরে রাজ্যে এই সরকার আসার পর থেকে এমএল মন্ত্রীদের ভাতা বৃদ্ধি করা হয়েছে, কিন্তু আগামী দিনে আরো হবে, কারণ বিকাশিত তাদের হয়েছে। আর কিছু কিছু পার্সেন্ট ত্রিপুরা রাজ্যের বিকাশিত হয়েছে, কিন্তু সারা সমগ্র ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যের মানুষের কোনো বিকাশিত হলো না, কারণ স্কুলে মাস্টার নেই। তাহলে বিকাশিত কি করে হবে? বিদ্যুতের ডিপার্টমেন্টের লোক নেই, কিভাবে বিকাশিত হবে? পিডাব্লিউডির যে লোক নেই, কিভাবে বিকাশিত হবে? আসলে এইভাবে চলছে রাজ্যের, আমাদের রাজ্যের নেতা নেত্রীরা, মন্ত্রী মিনিস্টাররা বলুন, বক্তৃতা দিচ্ছে, আমরা সবাই শুনছি। বেকারের কর্মসংস্থান নেই, যেখানে সরকারি চাকরি দেওয়ার কথা ছিল কিন্তু সেই চাকরি দিতে পারছে না, সৈন্যপদগুলি পূরণ করতে পারছে না। আমরা সবসময় একটা জায়গার মধ্যে থাকি, কথাটাই জায়গাতে বলতে হয়, কারণ গ্রামের রোজগার কমে গিয়েছে, গ্রামে গঞ্জে রাস্তাঘাট, শহরের মধ্যে অনেক রাস্তাঘাট বেহাল দশা হয়ে রয়েছে, কিন্তু সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করছে না সরকার। কিন্তু এই সরকারের প্রতিনিয়ত তাদের সাংবাদিক সম্মেলনে বড় বড় কথা বলে এবং তার মানে যাই খুশি বলছে, কারণ ক্ষমতা থাকলে কথা বলতে পারে। বিকাশিত এতটুকু হলো, কিছু কিছু পার্সেন্টের বিকাশিত হয়েছে। আমরা বলি একটা গ্রামে বলুন, কাউন্সিলের বা ওয়ার্ডের মধ্যে 2-4-5 জনের বিকাশিত হয়েছে, গ্রাম পঞ্চায়েত স্তরে একটা পঞ্চায়েতের মধ্যে 2-4-5 জনের বিকাশিত হয়েছে, কিন্তু অন্যরা কোনোটাই করতে পারেনি, কারণ এ রাজ্যে চলছে লুটপাট এবং দলাদলি, যার শক্তি বেশি সেই কাজ করছে। এতটুকু বিকাশিত হয়েছে, কিন্তু সমগ্র ক্ষেত্রে যদি ছাত্র, যুব, সাধারণ শ্রমজীবী মানুষ, সমস্ত ক্ষেত্রে এই রাজ্যের মানুষের কোনোটাই বিকাশিত হলো না। বিকাশিত হতে হলে কিন্তু সমস্ত ক্ষেত্রে উন্নয়নের জোর থাকতে হবে। ডবল ইঞ্জিনের সরকার, কারণ ডবল ইঞ্জিন বললে ভুল হবে, ডবল নাইরা ট্রিপল ইঞ্জিনের সরকার আমরা বলতে পারি, কারণ বিজেপি, আইপিএফটি, ত্রিপুরা মাথা কেন্দ্রে রয়েছে
এই ত্রিপল ইঞ্জিনের সরকার যদি ত্রিপুরা রাজ্যের মানুষের বিকাশিত করতে হবে, তাহলে উন্নয়ন, বেকারের কর্মসংস্থান করতে হবে, গ্রামের বেকার কাজে বৃদ্ধি করতে হবে, সর্বক্ষেত্রে করলে তাহলে বিকাশিত হবে। কারণ মানুষ রাস্তাঘাটে চলার মতন অনেক রাস্তা রয়েছে ত্রিপুরা রাজ্যে। বামপন সরকার যেখানে রাস্তা করে দিয়ে গেল, সেই রাস্তাগুলি এখন পর্যন্ত সংস্কার করার মতন বিজেপি সরকার করতে পারেনি। কারণ অনেক অফিস করে দিয়েছে, বাড়িঘর করে দিয়েছে, কিন্তু জঙ্গল হয়ে রয়েছে, সেটিকে পরিষ্কার করতে পারেনি। এতটুকু ত্রিপুরা রাজ্যের বিকাশিত হয়েছে, সেটা আগামী দিনে মানুষ বলবে কতটুকু বিকাশিত হয়েছে। কারণ মানুষ যতক্ষণ না বুঝতে পারবে ততক্ষণ তারা বক্তৃতা বলবে, আমরা শুনে যাব। যখন আমরা বুঝতে পারবো যে না বিকাশিত হয়েছে, তাহলে তাদেরকে আবার পুনরায় সাপোর্ট করবে। আর না হলে আগামী দিন, কারণ এই সরকারের জন্য মানুষ প্রতিনিয়ত মানুষ বিক্ষোভে ফুটছে, কারণ দলে দলের মধ্যে রয়েছে, সেটাই স্বাভাবিক। কারণ কারো ভাবে কেউ মানে কাজ করছে। নমস্কার, কে বলছেন? মন্ত্রী বাহাদুর। নমস্কার। হ্যাঁ বলুন। ডাবল ইঞ্জিন সরকারের সাফল্য আর বিকশিত ত্রিপুরার বার্তা মুখ্যমন্ত্রীর সুন্দর প্রসঙ্গ। তো বিকশিত বার্তা আপনাদের টিভি মানে স্ক্রিনে দেখলাম, একজন মুখ্যমন্ত্রীর পাশে একজন লোক আছে, উনি সম্ভবত চক্রবর্তী মহাশয়। তিনি স্কুলের ওই উদয়পুর মহকুমা স্কুলেরই একজন স্যার, হয়তো মাস্টার। ওনার তো কীর্তি আমরা পত্রপত্রিকায় বা টিভিতেও দেখেছি। ওনাকে সঙ্গে নিয়ে তো বিকশিত, ওদের মতো মানুষ তো আজকের বিকশিত ত্রিপুরা বিকাশ। আমরা দেখলাম পত্রপত্রিকায় একজন চক্রবর্তী আছেন, ওনার পাশে দেখলাম। আজকের বিষয় নিয়ে কিছু বলবেন? এই তো বিকাশ, এই তো বিকাশ। বিকাশের আরো আরো নমুনা বলছি। দেখুন, যে বর্তমান ভারতের সরকার বা ত্রিপুরার যে ডাবল ইঞ্জিনের সরকার, আমরা হিন্দু মাদিত্য সরকার নিয়ে আমরা ভারতবর্ষ। আজকের দিনে আমাদের পাশের দেশের যে আমাদের যে প্রভু, ওনার আজকেও জামিন হলো না। নিরুপায়, মানে একজন নিরপরাধ মানুষ, একজন একটা ধর্মের নিয়ে প্রচার করেন, ওনার সম্বন্ধে আজকেও ওনার যখন জামিন হলো না, একটা আমাদের দেশের সরকারের কোনো ভূমিকা নেই, কোনো কথা নেই, কোনো বার্তা নেই। এই হলো বিকশিত বার্তা। আর ত্রিপুরা রাজ্যের অবস্থা তো, আমরা গ্রামের মানুষ, গ্রাম অঞ্চলে থাকি, রাস্তাঘাট, পানীয় জল, আমরা কি অবস্থায় আছি। বিকশিত বিকাশ তো হচ্ছে, কিছু কিছু মানুষের হচ্ছে, দু চারজনের হচ্ছে। আর কি বলবো, এই তো আমরা ওই যে সুইসাইড ছাড়া কিছু আমাদের রাস্তা নেই। মানে হয়তো 10 টাকার বিষ কিনতে হবে, না হলে 10 টাকার দড়ি কিনে মরতে হবে আমাদের। এই রাস্তা আমাদের সামনের দিকে, আর কোনো কিছু রাস্তা নেই। এই তো বিকাশ। নমস্কার দাদা, ভালো থাকবেন। নমস্কার, কে বলছেন? দেখলাম আজকে মন্ত্রীদের বেতন বাড়ছে, কিসের জন্য বাড়ছে? ওনারা কি এরকম কাজ করেছে তাদের বেতন বাড়ার জন্য? কি এরকম কাজ করেছে ওনারা? কি ওনারা তো মানে মন্ত্রীরা তো মানে চেয়ারে বসে শুধু সই করে, আর বিধায়করা তো যা উন্নয়ন আছে এলাকার, যে টাকা প্রত্যেকটা দলের ইয়েতে বলছি আমি, প্রচুর টাকা ইনকাম ওনাদের। কিন্তু কিভাবে এদের বেতন বাড়ছে? কর্মচারীর বেতন কেন বাড়ছে না? কর্মচারী একটা গ্রুপ ডি কর্মচারী একটা ফাইল যদি এখানে না নিয়ে যায়, কাজ হবে না, পয়সা কাজ হবে না। ওনারা গ্রুপ কর্মচারী কাজ করে, কিন্তু
মন্ত্রী মিনিস্টাররা বিধায়করা কোনো কাজ করেন না, ওনারা কোনো কাজ করেন না। ওনারা শুধু ফুল বাচ্চাতে দিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান, বাস এইসবই, আর কিছু নেই দাদা। পকেট ওনাদের সবাই সবাই পকেট ভরছে না। ধন্যবাদ। মন্ত্রী বাহাদুর, নমস্কার, কে বলছেন? উনি বিস্তারিত। নমস্কার দাদা, আমি সুনীল কুমার দাস বলছি। আমার বলা হলো, এই বিজেপি গভর্নমেন্ট সারা ভারতবর্ষে এবং রাজ্যগুলিতে সারা তিনটার উপর শোষণ করতেছে। একটা হলো শিক্ষা ব্যবস্থার উপর শোষণ করতেছে। দেখবেন এখন যে কোনো একটা বাচ্চারা পড়াইতে গেলে 20,000 30,000 টাকা 4-5 গুলো পড়াই আনে, যেগুলি মিশনে অতিরিক্ত খরচা। বাঙালি মিশনারি স্কুল কিছু আছে, রামকৃষ্ণ মিশনারি স্কুল, তাহলে শোষণটা দেখেন কোন জায়গাতে। স্বাস্থ্য ব্যবস্থা, হসপিটাল থেকে বন্ধ করে দিছে, দিয়া তারা স্বাস্থ্যের মাধ্যমে প্রাইভেটাইজেশন করে শোষণ করাইতেছে। 2, 3 নম্বর হলো রোজগার। রোজগার দিতেছে প্রাইভেটাইজেশন করে। প্রাইভেটাইজেশন করে কত হইতেছে? 12,000, 15,000, 14,000 টাকা হইতেছে। আর যারা আমরা আগে চাকরি করছি, এমন 5 মাস কেউ লেখাপড়া জানে না, না জানে চাকরি করে 40,000, 41,000, 45,000 টাকা বেতন পাইতেছে। তাহলে শোষণটা কিভাবে নিতেছে চিন্তা করতে পারতেছেন? তারা কই যাইতেছে? এখনো এই মনোবাদীরা জাতিগত বিচার দ্বারা দেশটাকে পরিচালনা করতেছে। তারা কিন্তু বর্ণনা রাখতে হবে কোন জাতির লোকরে কিভাবে শোষণ করা যায়, এসটি, এসসি, ওবিসি, মাইনরিটিদের কিভাবে সর্বনাশ করা যায়। এই বিচার ধারার বাইরে তারা কোনোদিন এগোনো, কারণ তারা মন মানসিকতা ভালো না। তারা যেহেতু জানে যে আমরা বিদেশি, অতএব আমরা দেশটারে কবজা করে রাখতে গো। দেশ কবজা করতে গেলে বিভিন্ন রকমের সংস্থা তৈরি করা, অশিক্ষিত করা, বেরোজগারি করা, স্বাস্থ্য ব্যবস্থা বরবাদ করে দেওয়া, এইগুলি হলো তাদের এখন পরম ধর্ম। দেখেন না, হিন্দু 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 রাষ্ট্র, হিন্দু রাষ্ট্র করতেছে। আরে রাষ্ট্রের নাম দিয়ে কি হইব? ভারতবর্ষে তো একটা সংবিধান আছে, সমস্ত দেশেই তো একটা সংবিধানের মধ্যে একটা রাষ্ট্র চলে। তাহলে এটা পরিবর্তন করার মানেটা কি? তারা আমরা 15 বছরের 10 বছরের বাচ্চা পায়ে আমরা চাটুন জিব্বা দিয়া, কপালে ঘোষাম্য, আমরা কপাল ঘোষাম্য পায়ের মধ্যে। এটাই তো চাইতেছে মনোবাদীরা, যে সমস্ত ভারতবর্ষ লোক তারা পাল্টা লোক, যে জিব্বা দিয়ে পাল্টা লোক। এদেরকে যদি মুখ্যমন্ত্রী, আমরা দেশে তো মুখ্যমন্ত্রী বহুত হইতেছে, তারা তো তাদের বিচার দ্বারা যদি তাদের পক্ষে থাকে, তাহলে আমরা হয়তো গোলামগিরি আর আমরা জীবনে যাবো না। শিক্ষা, স্বাস্থ্য, রোজগার আমরা দিব না। কটা চাকরি দিতে 10,500 চাকরি তো সর্বনাশ করছে। তাদের হিসাবে তারা 12,000, 12,500 7 বছর চাকরি দিতে, তাহলে কটা চাকরি দিল? 10,500 চাকরি বরবাদ করে দেয়া 12,000 চাকরি দিল। 1,500-2,000 চাকরি তো তারা দিতে পারলো না 7 বছরে। অঙ্কটা বুঝাতে পারছি? তাদের কৌশলটা কোন জায়গায় দেখছেন? সর্বনাশ করা। এখন মুখ্যমন্ত্রী বলছে প্রাইভেট হইতেছে, ইউনিভার্সিটি হইতেছে, সে হইতেছে। তো সরকারি ছুটি বন্ধ করে দিব, বিয়ে বাড়ি গেলে শোষণ করবো। যার পয়সা আছে তারা পাবো, আর এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি, গরিব মানুষ যারা আছে তারা তারা নিজের রক্ত পর্যন্ত এদেরকে দিতে হইব শোষণ। তারপরেও মনোবাদীরা পেট বলবো না, রক্ত শুরু তাদের মন বলবো না। তো যাই হোক, দেখা যায় মন্ত্রী বাহাদুর, উনি বিস্তারিত এখানে আলোচনা করেছেন। এখানে আমি বসে বসে ভাবছিলাম যে ছোট ছোট ছেলে মেয়েরা এখানে বসে আছে। একটা সময় ছিল আমরা যখন স্কুলে পড়তাম। লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যালো স্যার। নমস্কার স্যার। আপনার কথা শোনা যাচ্ছে, বলুন। স্যার বলছিলাম যে স্কুলের মধ্যে যে শিক্ষক নেই, 350 স্টুডেন্ট, একমাত্র টিচার আছে 2 জন, একজন হেডমাস্টার, একজন হয়েছে ম্যাডাম। তাহলে এগুলা কি লেখাপড়া হয় না? আমরা আগের দিনে আমরা লাদুদার যে গরু চলার মতন হইতো, এরকম তো হিসাব বুঝে যাচ্ছে। হ্যাঁ, আর তারা 2 দিন পরে বলে
দেখি ওই আপনাদের এই ক্যামেরার মধ্যে ওই এখানে যাইতেছে উদ্বোধন, এখানে যাইতেছে অনুষ্ঠান, এখানে যাইতেছে অনুষ্ঠান, এটি কি চায়? হ্যাঁ, স্কুলের যে ছেলে মেয়েদের কিন্তু পাঠাইতাম, কেমনে পাঠাইতাম? হ্যাঁ, লেখাপড়া আছে, 350 স্টুডেন্ট, এরকম কি লেখাপড়াটাকে হয়? আপনারা মিডিয়ারা এগুলো একটু তুলে ধরার দরকার। আর এক এক মন্ত্রীরা এক এক মিটিং দিয়ে শেষ করে শুধু উন্নয়ন, শুধু উন্নয়ন, কি উন্নয়ন হচ্ছে? আর মন্ত্রীরা দেখি, মন্ত্রী বিধায়করা দেখি বেতন ভাতা বৃদ্ধি করতেছে, এটা কি কাজ করে? ঘরে বসে বসে মোবাইলে কথা কয়, এইগুলো এই কাজ তাদের। হ্যাঁ, জনসাধারণের লুটে খাওয়া দাওয়া কথা। আর তাদের বেতন ভাতা বৃদ্ধি করবো যাতে জিনিসের দাম যাতে না বাড়ে। জিনিসের দাম যদি এবার বাড়ে তাহলে আমরা শ্রমিকেরা কষ্ট হয়ে যাচ্ছে। শ্রমিকেরা রক্ত চুষণ করে তারা খাটে বয়ে রয়েছে না। আমরা কোন রাজনৈতিক দল না, আমরা সাধারণ মানুষ, আমরা কেটে খাওয়া মানুষ, আমরা বলতেই হয়। কিন্তু এগুলা ভালো জিনিস না। কেন মন্ত্রীদের বেতন ভাতা বাড়ায়? দুদিন পরে পরে গাড়ি দেখি যে বিরাট বড় বড় গাড়ি নিয়ে আই, গাড়ি করে চলে আসে যায়, গাড়ির ড্রাইভার আছে, তাদের গার্ড আছে। মন্ত্রী হলে মন্ত্রীদের কাজ লাগে না, বিধায়কের কাজ লাগে না, কি তারা নাকি বাগে থাকে? তখন কি ত্রিপুরা দেখি আপনার উগ্র বুদ্ধি আছে? হ্যাঁ, যেগুলি ঘুরে দিব। হ্যাঁ, এগুলো কিন্তু ভালো জিনিস না। মন্ত্রী বিধায়কেরা তারা একলা চলতে পারে, তারা যখন নাকি হেরে যায় তখন তেমনি একলা চলে। হ্যাঁ, জনসাধারণের টাকারই কি হাওয়ায় উঠে আইয়ে? হ্যাঁ, তাদের যে আমরা বেতনটা যে আমরা বাড়াইবো, ওই আমরা পেঁয়াজের মধ্যে, তেলের মধ্যে আমরা যখন স্কুলে পড়তাম, এরকম মন্ত্রী বাহাদুররা আসতেন, ভাষণ দিতেন, বসার জন্য বসতাম, কি বলছে কিছু বুঝতাম, কিছু বুঝতাম না। তো আমি নিজেকে ওই জায়গাটাই নিলাম। কিন্তু আমাদের সময়ে এত বুঝার জন্য নমস্কার গেছি সেরকম। নমস্কার, তা বলছিলাম ওয়েদার তো খারাপ, সবারে তারা মানে ঠান্ডাতে গলা সুরে একটু নমস্কার হয়েছে, কিন্তু এখন বর্তমান আর প্রাক্তনের ভিতরে ফারাক। যে মুখ্যমন্ত্রী ভাষণ দিয়েছেন ওনার ভিতরে প্রাক্তনের লোক অনেক ফারাক আছে। প্রাক্তন যে মানুষের কাজে বলেছিলেন এত কর্মসংস্থান ছিল, এত বাকি ছিল, এত কিছু ছিল, উনি সঠিক কথা বলেছিলেন। উনি ইলেকশনের আগেও বলেছিলেন, এখনো বলছেন বুক কাঁপিয়ে। কিন্তু মানুষরা উনি ওনার বক্তব্যের বিরুদ্ধে একটা প্রতিবাদ করতে পারেননি। কারণ জানা যায় উনি মানে সরকার, উনি রাইট, মানুষরা প্লাস মানে ম্যানার, ওনার সাথে উনি টক্কর খাবেন না। কারণ উনি দীর্ঘ অনেক বছর রাজনীতি করেছেন, আর রাজনীতির পিছনে উনি ওই জাল ধরেছেন একজনে, আর জালের মাছ বেছে নিয়েছে একজনে, উনি শুধু ডুবা করেছেন। মানে বলতে গেলে কি আর কি, উনি মাছ ধরছেন আর উনি ঘুরে নিয়ে পিছিয়ে পিছিয়ে ঘুরছেন। তো ওই বেকার সমস্যা, ওই কর্মসংস্থান উনি বুঝছেন না। কারণ ওই মাছ এনে দিচ্ছেন, ভেজে খাচ্ছেন, যা কিছু হোক সিদ্ধ মিতে করে খাচ্ছেন, উনি বুঝবেন না। বেকার সমস্যা উনি বুঝবেন না। কিন্তু আসলে মানুষের সাথে বক্তব্য বলছেন, আর মানুষের সাথে বক্তব্য বলছেন, উনি তো অনেক পারাক, কে সত্য কে মিথ্যা। এখন তো গভর্নমেন্ট তো বিজেপি। আজকে যে মানুষরা যা ভাষণ দিয়েছেন, আপনাদের আমরা দিয়েছিলাম, তারা চ্যালেঞ্জ করে একটা সম্মেলন করুক না, বা কেস করুক। আর কালকে যে আপনাদের মিডিয়ামের মাধ্যমে দেখেছিলাম কয়েকটা, কিন্তু এখানে
নাথনা প্লেসমেন্টের মাধ্যমে মিজোরাম নেই, তো মণিপুর চলছে, এটা নেই। তিরুবনন্তপুরে যারা ভেঙেছিল বা আগুন দিয়েছিল ওই প্লেসমেন্ট এটাও নেই। তা বিভিন্ন পার্টির পড়ানো হয়েছে, ধারাতে হয়েছে, এটাও শুরু নেই। ঠিক আছে, উন্নয়ন কোথায় উন্নয়ন? বিরোধী পার্টি ভেঙেছেন, সাংবাদিকের অফিস ভেঙেছেন, গাড়ি করাচ্ছেন, মণিপুর জ্বলছেন, আবার এখন মণিপুরের মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছেন। ওইটাকে তারা প্লেসমেন্ট হিসেবে দেখেন, এটা প্লেসমেন্ট হিসেবে দেখ না। দেখাদের জন্য তো ভাবো। আর মানুষকে যদি মিথ্যা কথা বলে তো মানুষের বিরুদ্ধে তারা কেস করুক যে উনি মিথ্যা কথা বলছেন। আজকে তো আপনাদের প্রোগ্রাম আমরা সারাদিন দেখেছি মানুষের ভাষণ। ওই যে একটা রেডিওমের প্রোগ্রাম চলছিল, তখন দেখছি মানুষের প্রোগ্রাম। উনি তো একটা কথা মিথ্যা বলেনি, মনে হচ্ছে বোধহয় ইতিহাস নিয়ে বলছিলেন, অভিজ্ঞতা হিসেবে বলছেন। তো ওনার অভিজ্ঞতা হিসেবে যদি তারা যদি একটু ছোট্ট হয়, ধরুন ওনারা তো ওনার বিরুদ্ধে একটা কেস করতে পারতো, যেমন ওনাদেরকে খাটো করার জন্য বা ছোট করার জন্য বলছেন, বা ওনারা যা বলছেন তার বিরুদ্ধে ওনারা নেই, বা সত্য মানহানির জন্য তো একটা কেস করতে পারতো। যে মিডিয়া ছিল সেই রকম মিডিয়ামও ছিল না। কিন্তু এখনকার ছেলে মেয়েরা খুব অল্প বয়সেই যে ধরনের অত্যাধুনিক যে মেকানিজম, হাতে যে ছোট একটা বাক্স আছে তার মাধ্যমে সারা পৃথিবীকে এখন জানতে পারি কোথায় কি হচ্ছে না হচ্ছে। আমার মনে হয় আমরা যাই এখানে কিছু বলবো, কিছু হলেও কিছু মনে থাকবে। তো সেই আশায় আমি রাখছি, কারণ আমাদের আগামী দিনের যারা ভবিষ্যৎ তাদের জন্যই আজকের এখানে আয়োজন। এটা কথা আছে যে শো মাস্ট গো অন, এইভাবেই চলতে থাকবে বছরের পর বছর, হাজার বছর এইভাবে চলতে থাকবে। একদল আসবে, একদল যাবে, সেইভাবেই চলবে। কারণ আজকের দিনে আমাদের যে প্লাটিনাম যে আজকে আমরা এখানে পালন করছি, প্লাটিনাম জুবলি, যাকে সর্বপ্রথম আমরা এখানে ঢুকে আমরা মাল্যদান করলাম, ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম, প্রয়াত রমেশচন্দ্র দত্ত। ভাবা যায় 1951 সনের আজকের দিনে 2 জানুয়ারিতে উনি এই স্কুলটি প্রতিষ্ঠা করেন। সেই আজকে প্রতিষ্ঠা হওয়ার পর উনি ওনার সময়কালে চেষ্টা করেছেন যেভাবে হোক, যে আমার মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে যারা আগরতলায় চলে যেত, সেই জায়গায় উনি চিন্তা করলেন যে এখানকার ছেলে মেয়েদের পড়াশোনার জন্য এখানে একটা স্কুল করা প্রয়োজন। সেটা শুরু হয়েছিল। আজকে কলে বড়ে এত বড় স্কুল এখানে হয়েছে, এবং ওনারই সুযোগ্য পুত্র বিশিষ্ট শিক্ষাবিদ প্রয়াত ধীরেন্দ্র চন্দ্র দত্তের অক্লান্ত পরিশ্রম এবং ওনার যে জেদ মনের ভিতর যে আমার স্কুলটা করতেই হবে, সেই কারণে আজকে কিন্তু এত বড় স্কুলটা এখানে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা সবাই জানি আগরতলা থেকে আমরা শুনতাম রমেশ স্কুলের সম্পর্কে সবাই আমরা জানতাম, এবং 100% এখান থেকে রেজাল্ট, চারটিখানি কথা নয়, সমস্ত ত্রিপুরার মধ্যে এটা একটা নামি দামি স্কুল। কিন্তু তখন কিন্তু আমরা আসতাম উদয়পুর মা বাড়িতে, এই স্কুল থেকে বেরিয়েছে। আর শুধু মাত্র ভারতবর্ষে না, ভারতবর্ষের বাইরেও কিন্তু ওরা নামি দামি ব্যক্তিত্ব। ধীরেন্দ্র বাবুর যে আজকে ওনাকে স্মরণ করার দিন, এই স্কুল থেকে আসবে সারা ভারতবর্ষের থেকেও বহু লোক এই রমেশ দত্ত। এবারে আমাদেরও 2-3জন বিধায়ক এবং মন্ত্রীও এখানকার
মানে এই স্কুলের যে আছেন প্রধানমন্ত্রীজি সবসময় বলেন যে সবকা সাথ সবকা বিকাশ আর তার প্রয়াস। আমাদের প্রয়াস জারি আছে, আমাদের সরকার সব মানুষকে নিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়। আমরা মানে ডিভিশন রাজনীতি আমরা করতে চাই না, ডিভিশনের মাধ্যমে আমরা থাকতে চাই না, সবাই যাতে সামনের দিকে একসাথে আমরা এগোতে পারি। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা সবসময় যেটা বলি, এক ভারত শ্রেষ্ঠ ভারত যেটা বলি, সেই দিকে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা আশা করি যে উনার যে অদ্বৈত মল্লবর্মনের যে ইতিহাস, আমাদের এখানে যারা যুবক সম্প্রদায়ের ভাইয়েরা আছেন, আমরা একটা স্ট্যাটিস্টিক্সে আমরা দেখেছি 15 বছর থেকে যারা 35 বছর ত্রিপুরাতে প্রায় 60% যুবক যুবতীরা এখানে আছেন ত্রিপুরাতে। তাদের জন্য এই ধরনের যারা লিজেন্ড ব্যক্তি, তাদের ইতিহাস সম্পর্কে অবশ্যই জানা উচিত, এবং কিভাবে দারিদ্র্যের মধ্যে থেকেও যে নিজে সংগ্রাম করে এমন একটা জায়গায় আসছেন যে যার কথা এবং যাদের কথা আমাদের সবসময় স্মরণ করতে হয়, ওনাদের জন্মদিনে আমাদের এই বিষয়গুলো আলোচনা করতে হয়। আমি বলবো যে ওনার সম্পর্কে সবাই জানুন, এবং ওনার যে সব কাজকর্ম করে গেছেন তাকে অনুপ্রাণিত হয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। একটা সুস্থ পরিবেশের সমাজ আমরা গঠন করব। ত্রিপুরাকে একটা মডেল যে সব রাজ্য, সেটা আমরা যাতে করতে পারি। একমাত্র এই যে 60% যারা যুবক যুবতীরা আছেন, তারাই কিন্তু আমাদের আগামী দিনের ভবিষ্যৎ এবং আমাদের একটা বিরাট বড় রিসোর্সফুল পার্সন। আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, আর বিশেষ করে আজকে এখানে আমাকে তপশিল জাতি কল্যাণ দপ্তর তরফ থেকে আমাকে এখানে নিমন্ত্রণ করার জন্য আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রকল্পে আমরা প্রায় 19 কোটি 71 লক্ষ টাকা সেই আমরা প্রায় 367 জনকে আমরা সেটা দিয়েছি। PMAJ এর অধীনে যারা আয়ের উৎস যাতে আরো বাড়ে তার জন্য প্রায় 41,052 জন বেনিফিশিয়ারি, তাদেরকে 36 কোটি 75 লক্ষ টাকা দেওয়া হয়েছে। 59 জেলার আমাদের এখানে প্রতি বছর ডক্টর B.R. আম্বেদকরের জন্মদিবস 14 এপ্রিল এবং মৃত্যু দিবস 6 ডিসেম্বর আমরা পালন করে থাকি। এছাড়া আজকের দিনে প্রতি বছর বলা হয়েছে, গতকালই ওনার যে জন্মদিন ছিল, কিন্তু যে কারণে আমরা গতকাল আমরা এই যে জন্মজয়ন্তী উদযাপন করানো ব্যয় করা হয়েছে। বাইসাইকেল এবং ইলেকট্রনিক ওজন মাপার মেশিন বিতরণ, সেখানেও প্রায় 95 লাখ টাকা খরচ হয়েছে। সেলাই মেশিন প্রদান করা হয়, তাতেও প্রায় 90:10 সেই রেশিওতে আমরা এখন পর্যন্ত এই দপ্তর 179 কোটি টাকার উপরে দেওয়া হয়েছে। ডক্টর B.R. আম্বেদকর মেধা পুরস্কার, সেটাও কেন্দ্রীয় প্রকল্প, সেখানেও এখন পর্যন্ত ব্যয়িত অর্থের পরিমাণ প্রায় 3 কোটি 36 লক্ষ টাকা। ত্রিপুরা তপশিলি জাতি উন্নয়ন নিগমের মাধ্যমে এখন পর্যন্ত প্রায় 60 কোটি 18 লক্ষ টাকা দেওয়া হয়েছে। তপশিল জাতির উপর নৃশংসতা রোধ ব্যবস্থায়, যেখানে কেন্দ্র এবং রাজ্যের 50-50 রেশিওতে, সেখানেও আমরা এখন পর্যন্ত যে খরচ হয়েছে প্রায় 77 লক্ষ টাকার মতো। অর্থনৈতিকভাবে দুর্বল যারা তপশিল জাতিভুক্ত আছে, তাদেরকে এর মধ্যে প্রায় 3,000 যারা অসুস্থ হয়েছে তাদেরকে প্রায় 85 লক্ষ টাকা দেওয়া হয়েছে, 85 লক্ষ টাকা। এককালীন আর্থিক সহায়তা প্রদান, সেটাও রাজ্যের প্রকল্প, যেখানে পেশাগত পাঠ্যক্রম পড়াশোনা করার জন্য ছাত্রছাত্রীকে এককালীন যে সাহায্য, সেটাও আমরা দিয়েছি। এতে করে প্রায় 9 কোটি 80 লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনা, সেখানেও আমরা প্রায় 3 কোটি 20 লক্ষ টাকা দিয়েছি। তপশিলি জাতিভুক্ত আবাসিক যারা ছাত্রছাত্রী আছেন, তাদের বিশেষ প্রশিক্ষণের জন্য, এটাও রাজ্যের প্রকল্প, সেখানেও প্রায় 2 কোটি 23 লক্ষ টাকা আমরা দিয়েছি। প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনা কেন্দ্রীয় প্রকল্প, সেখানে 13 কোটি 87 লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। বাবু জগজীবন রাম ছাত্রাবাস যোজনা PMAJY এর অধীনে এই প্রকল্পে প্রায় 10 কোটি 16 লক্ষ টাকা দেওয়া হয়েছে। তো ওনার যে বিধবা দিদি, ওনার সম্পূর্ণ দায়িত্ব উনি নিয়েছিলেন, এবং ওনার বিধবা দিদির সম্পূর্ণভাবে ওনার উপরে নির্ভরশীল ছিলেন। এবং আমরা দেখেছি অর্ধহারে খাওয়া দাওয়া করে ওনার জীবন
যাত্রা শুরু করতো বলছে। এবং কিন্তু বই নমস্কার, হ্যাঁ বলুন। আপনাদেরকে অনেকদিন পরে ফোনে গেলাম, ধন্যবাদ। কিন্তু আমি যেটা শুনেছি, জানি না এটা সত্যি কিনা, শুনেছি স্যার মন্ত্রীদের নাকি আবার বেতন ভাতা বৃদ্ধি হচ্ছে। আপনাদের এখানে একটা চ্যানেল দেখতে পেলাম। আরেকটা হলো এই যে ওনাদের বেতনটা ক্রমাগতই বেড়ে যাচ্ছে। যারা প্রাইভেট কোম্পানিগুলো কর্মচারী আছে তাদের কত পার্সেন্টেজ বেতন বাড়ছে, ওনারা কি একবার ইচ্ছে দেশের বা আমাদের ত্রিপুরা রাজ্যে যে প্রাইভেট কোম্পানিগুলো আছে সরকারি কর্মচারীদের যে বেতন বাধা প্রত্যেক বছর বাড়ছেন, আর মন্ত্রীদের তো বাড়ছে, তো 5 বছরের জন্য ইলেক্টেড হয়ে আছেন, কিন্তু মরার লাস্ট অব্দি পর্যন্ত ওনারা বেতন বৃদ্ধি করে যাচ্ছেন। কিন্তু তার অনুপাতে বেসরকারি যে শ্রমিকগুলো আছেন ওনারা কি একবার ভাবেন বা একবার কি ওইটা নিয়ে ওনারা কোনোদিন আলোচনা করেছে মন্ত্রিসভায়? আরে ওনারা তো আমাদের বুটেই ওনারা মন্ত্রী হয়েছেন। হ্যাঁ, 5 বছর পরে আবার কেউ সিট পান, আবার কেউ টিকিট পান না। তো ওনারা কি এই জিনিসটা আপনাদের মাধ্যমে কি আপনারা কি, আরেকটা বিষয় হলো আপনাদের সাংবাদিক ভাইদেরকে বলছি, ওনারা কি শুধু মন্ত্রী মিনিস্টার বা আমলাদের কি তেল মেরেই যাবেন না, ওনারাও সত্যি কথা বলছেন। আমি সাংবাদিকদেরকে বলছি, সাংবাদিকরা দেখে পিছনে পিছনে খুব ঘুরছেন, কিন্তু ওনারা কি সত্যি কথাটা একবার প্রশ্ন করার মতো ওনাদের সৎশক্তি হয়নি বা ওনারা সৎশক্তি পাননি সাংবাদিক ভাইয়েরা? হ্যাঁ, ওনারা তো জিজ্ঞাসা করতে পারেন মন্ত্রীদেরকে যে আপনাদের হচ্ছে বা পাবলিক সংস্থাগুলো, ওনাদের তো একবার ভাবা উচিত। সেকেন্ডারি অপশন হলো আমাদের উদয়পুরে শিলপাড়ায় একটা সিএনজি স্টেশন খুলে রেখেছেন, ওইটা শুধু ইয়ে করার জন্য, ক্যাবিন করার জন্য। এটা কি দয়া করে চালু করবেন ত্রিপুরা সরকার, না চালু করবেন না? ওইটা সরকারি, ওইটা যদি চালু হয় তাহলে আমাদের মতো অটো ড্রাইভাররা ওইখান থেকে গ্যাস একটু ফ্রিতে আমরা নিতে পারি বা ভালো অংশ আমাদের অটোতে ঢুকতে পারে গ্যাসটা, কারণ বিভিন্ন জায়গাতে তো আমাদের গ্যাসটা থাকে না বলে ঢুকছে না। তো এই খিলপাড়া যেটা খুলে রেখেছেন এটাকে শুধু দেখানোর জন্য, আমরা তো বললে আমাদের নাম লিস্ট হয়ে যাবে। আপনারা তো সাংবাদিক, সংবিধানের 4th সিঁড়ি বা 4th খুঁটি বা 4th স্তম্ভ, আপনারা কি এই জিনিসটা জিজ্ঞাসা করতে পারেন মন্ত্রী মিনিস্টারকে, পরিবহন মন্ত্রীকে বা ত্রিপুরার যে আছেন সিএনজি দেখেন, ওনাদেরকে আপনারা আপনাদের মাধ্যমে জিজ্ঞাসা করতে পারেন বা আপনারা জিজ্ঞাসা করতে পারেন এই জিনিসটা? দয়া করে একটু জানাবেন, ধন্যবাদ। অবশ্যই আপনাদের প্রত্যেকের বক্তব্য আমরা শুনলাম। বিকশিত ত্রিপুরার পক্ষে আপনারা অনেকে কথা বলেছেন, অনেকে আবার তার ব্যাখ্যা দিয়েছেন। আপনারা দেখতে থাকুন, আরো একটি লাইভ অনুষ্ঠান রয়েছে। আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।